স্টুডেন্টস, আজকের ফার্স্ট ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপর। তো ইলেকট্রোস্ট্যাটিক্স নাম দেখেই কম বেশি বোঝা যাচ্ছে যে এটা ইলেকট্রো মানে ইলেকট্রিসিটি সম্বন্ধীয়, স্ট্যাটিক্স মানে আমরা একটা স্থিতি মানে স্থির কোনো জিনিস, তাহলে ইলেকট্রিসিটি কোনো একটা স্থির কোনো আধান হোক বা কিছুর হোক তার জন্য যে একটা ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে সেই জিনিসটা টপিকটা নিয়ে ইলেকট্রোস্ট্যাট। তো ইলেকট্রোস্ট্যাট শুরু করার আগেই আমি তো একটা উদাহরণের কথা বলি, মানে যেটা আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি। ফার্স্ট উদাহরণ বলি, যেমন আমরা শীতকালে যদি সোয়েটার খুলি, উলের সোয়েটার বিশেষত, তখন দেখতে পাবো একটা চিরচির আওয়াজ করছে। বা যখন দেখতে পাবো এই শীত, বিশেষ করে এই ড্রাই সিজনে যখন আমরা চিরুনি করি, সে চিরুনি করার পর যদি কাছে একটা খুব ছোট ছোট কিছু থাকে বা যদি আমরা যদি বাড়িতে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি, তাহলে কি ছোট ছোট কাগজের টুকরো যদি চিরুনির সামনে ধরি, তাহলে চিরুনিটা কাগজের টুকরোকে অ্যাট্রাক্ট করছে। তো এই যে বেসিক ফেনোমেনাটা কেন অ্যাট্রাক্ট করছে, এটা কিন্তু নয় যে আমরা এই যুগে উপলব্ধি করি, বহু যুগ আগে, মানে সেটা বিসির কথা, মানে খ্রিস্টপূর্বাব্দের কথা, যে তখন আগে যখন দিয়েছিল অ্যাম্বার নামক একটা মানে একটা গাছের রেসিন টাইপের হয়, তো সেটা দেখছো যে উলকে অ্যাট্রাক্ট করছে যদি ঘষা লাগে তাহলে। তো সেই অ্যাম্বার বা গ্রিক শব্দ ইলেকট্রন থেকে কিন্তু ইলেকট্রিসিটি পড়ে এসছে। যাই হোক, তো এই যে কেন, মানে এই যে ঘর্ষণের ফলে, আমি যদি বলি রাবিং বা ঘর্ষণ, রাবিং এর ফলে কি একটা সৃষ্টি হচ্ছে, একটা ইলেকট্রিসিটি সৃষ্টি হচ্ছে। রাবিং এর ফলে একটা ইলেকট্রিসিটি, বা এখানে এটাকে বলতে পারি আমরা ঘর্ষণজনিত বা ঘর্ষণই বলতে পারি। ঘর্ষণের ফলে একটা ইলেকট্রিসিটি সৃষ্টি হচ্ছে। এই ইলেকট্রিসিটিটা মানে কিরকম ইলেকট্রিসিটি, এটা ইলেকট্রিসিটিকে আমরা একটা তার দিয়ে নিলে আসতে পারবো নাকি, এটা সামহাও খুব কনফিউশন ছিল সেই যুগে, মানে বহু যুগ আগে পড়বে। তো কেন এই জিনিসটার রিজন কিন্তু তখনও জানা ছিল না, বহুকাল আগেরই কথা বলছি, খ্রিস্টপূর্বে তখন জানা ছিল না। তাহলে কেন এই গল্পটাতে একটু পরে আসছি, তার আগে একটু বেসিক জিনিস আছে। সব ম্যাটারে, সব তো মানে আমি কোনো একটা চিরুনি মাথায় চিরুনি করছি, কাগজের টুকরোকে অ্যাট্রাক্ট করছে, এগুলো তো প্রত্যেকটা ম্যাটার। তো আগে এই পদার্থগুলো বা ম্যাটার বা পদার্থগুলো কি দিয়ে তৈরি আছে? ম্যাটার, আমরা জানি ম্যাটারের মধ্যে কি থাকে, আমরা পড়েছি যে এলিমেন্টারি পার্টিকেল, মানে ম্যাটারের ভিতরে কি থাকে, এলিমেন্টারি পার্টিকেল। এলিমেন্টারি পার্টিকেল নামটা কঠিন লাগলেও এলিমেন্টারি পার্টিকেল গুলো কি কি? এলিমেন্টারি পার্টিকেল মানে পৃথিবীতে আদি সৃষ্টিকালে বহু পার্টিকেল তৈরি হয়েছিল, যার মধ্যে কয়েকটা পার্টিকেলের নাম আমরা জানি। এলিমেন্টারি পার্টিকেল নাম কঠিন লাগলেও আমাদের নোন কিছু নাম লিখছি, আমাদের জানা গেছে, যেমন ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। তো এই এলিমেন্টারি পার্টিকেল গুলো দিয়ে ম্যাটার তৈরি। তো বেশ, এখন কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছিল। কিরকম, যে ইলেকট্রনকে আমরা কি সাইন দেওয়া লিখি, আমরা যদি এটাকে মাইনাস ই হিসেবে আপাতত লিখছি, একে প্লাস ই হিসেবে লিখছি, আর একে নিউট্রাল মানে কিছু লিখছি না, জাস্ট এন লিখে দিচ্ছি, তাহলে বুঝলেন, এন ফর নিউট্রাল, এমনি থাকে নিউট্রন। তো এই তিনটে সংকেত আমি লিখছি। এবার এক্সপেরিমেন্টালি যদি দেখা গেল যে দুটো ইলেকট্রনকে যদি কাছাকাছি আনে, তো দুটো ইলেকট্রনকে যদি এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন যদি প্লেস করে দিই, তখন দেখতে পাচ্ছি যে ওরা একে অপরকে ধাক্কা দিচ্ছে, মানে এইদিকে যায় এইদিকে যায়, বিকর্ষণ বল হচ্ছে। সিমিলারলি একই কাজ যদি আমি প্রোটনের দিয়ে করি, তো ওরাও সিমিলারলি একে অপরকে ধাক্কা দিচ্ছে। মানে এরকম সাইনটা, আমি অ্যারোটা এই আস্তে আস্তে এই জিনিসগুলো ভেক্টর যেহেতু জানা, আমাদের কিন্তু বোঝা যাবে ফোর্সটা এদিকে যাচ্ছে, মানে ধাক্কা দিচ্ছে। কাছে আসা মানে অ্যাট্রাক্ট করছে, মানে কাছে আসা, মানে অ্যারো গুলো উল্টো দিকে হয়ে যাবে, আর ধাক্কা দেওয়া মানে এদিকে। তো এটা একে অপরকে ধাক্কা দিচ্ছে। ঠিক একইভাবে যদি একটা ইলেকট্রন, সরি একটা প্রোটন আর একটা যদি ইলেকট্রন একে অপরের কাছে নেয়, তখন দেখবে অ্যাট্রাকশন হচ্ছে। তো এই রিজনটা কম বেশি বোঝা যাচ্ছিল না, কিন্তু একটা জিনিস শিওর ছিল প্রত্যেকের ক্ষেত্রে, ইলেকট্রন প্রোটন প্রত্যেকের ক্ষেত্রে যে আকর্ষণ বল তো আমরা অনুভূত করতে পারি। কিভাবে? যে আমরা জানি কতটা ত্বরণ আসলে, সেভাবে আমরা খুব ভালো করে ভরের সাথে এটা গুণ করে দিলে খুব ভালো করে জানি। তো এই যে বলটা প্রত্যেক ক্ষেত্রে, সাপোজ ধরলাম এখানে F1 বল পেয়েছিলাম মান, এখানে
এখানেও মান পেলাম F1 আর এখানেও পেলাম F1, তাহলে প্রত্যেকটা বলের মান F1। তাহলে এই যে বল, একটা ডিফারেন্ট বল না কি বল আছে, তো তত সেই যুগে একটা মাত্র বল জানা ছিল। কিরকম বল? সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল বল, মহাকর্ষ বল। মহাকর্ষ বল কি বলে? যে ফোর্স কত হবে? gmm/r², তাই তো? তো m মানে এখানে একটা ধরলাম ইলেকট্রনের ই দিয়ে লিখলাম, আর এখানে প্রোটনকে p হিসেবেও লিখতে পারি, এখানে p যদি p হিসেবেও লিখলাম। ইলেকট্রনের ভর আর প্রোটনের ভর দুটো যদি করি, তো ইলেকট্রনের ভর কত? এগুলো কিন্তু ডেটা কিন্তু মনে রাখতে হবে। মাস অফ ইলেকট্রন, আমি ওই জন্য উপরে লিখে দিচ্ছি, যতক্ষণ ভিডিওটা চলবে একটু দেখে নেবে যাতে মাথায় থাকে। মাস অফ ইলেকট্রন 9.31 × 10⁻31 kg, মাস অফ প্রোটন 1.627 এরকম টাইপেরই আছে, একটু কাইন্ডলি ঠিক আছে, যদি মনে হয় এরকমই ঠিক হয়ে যাবে, এত কেজি। তো একটা জিনিস দেখো, ডিফারেন্স তো অনেক বেশি আছে। তাহলে যদি তাই হতো, তাহলে ME আর MP দুটোর যে মানে আমি কি বলতে, মাস অফ ইলেকট্রন ইনটু মাস অফ প্রোটন, এটার যা ভ্যালু হবে ডেফিনেটলি এটা নট ইকুয়াল টু মাস অফ ইলেকট্রন ইনটু মাস অফ ইলেকট্রন। কিন্তু আমি কি বললাম, তিনটে ক্ষেত্রে আমি একই রেজাল্ট পেলাম। তাহলে ডেফিনেটলি কিছু একটা আলাদা বল কাজ করছে, যেটা এই ভর নিরপেক্ষ। বুঝলেন? কিছু একটা বল কাজ করছে যেটা হচ্ছে ভর নিরপেক্ষ। তাহলে সেই বলটা কি? ততদিন পর্যন্ত কিছু আবিষ্কার হয়নি যে কি বলটা। কিন্তু হ্যাঁ, আবার সেই কিছু কিছু ক্ষেত্রে যত দূরত্ব বাড়াচ্ছি ভরটা কিন্তু, পরবর্তীকালে সেই বলটার একটা পার্টিকুলার নাম দেওয়া হয়েছিল, কিন্তু ততদিন পর্যন্ত জানা ছিল না। একটা বল সামহাও পাওয়া যাচ্ছিল যে এটার F1 পেলে, এটার F2 পেলে। সিমিলারলি আবার যদি এই এক্সপেরিমেন্টটায় নিউট্রনের সাথে করা হচ্ছিল, নিউট্রন নাথিং, কিছুই করছিল না, তার মানে ডেফিনিট এখানে যে ভর কোন নিরপেক্ষ, কারণ নিউট্রনের ভর তো আছেই, নিউট্রনের ভর ইলেকট্রন থেকে অনেক বেশি। নিউট্রনে কোনো কিছু এই বলটা পাচ্ছিল না একটা সার্টেন ডিস্টেন্সে, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মানে ডেফিনেটলি এই ডিস্টেন্স গুলো যতগুলো বললাম এই দুটোর মধ্যে রেখেছি, ডিস্টেন্স গ্রেটার দেন 10⁻⁻15 মিটার। কেন লিখলাম? কারণ 10⁻⁻15 বা 1 ফার্মি টাইপের এই এককটা নিউক্লিয়াসের কি রেডিয়াস হিসেবে করি। এর নিচে কিন্তু মানে এর যদি ছোট হয়ে যায় দূরত্বে, তাহলে কিন্তু ভেতরে নিউক্লিয় বল কাজ করে। তো আমরা সেটা কনসিডার করেছি, ধরলাম এইগুলোকে সবগুলোকে 1 সেন্টিমিটার দূরত্বেই রেখেছিলাম, সবগুলোকে 1 সেন্টিমিটার দূরত্বেই রেখেছিলাম, দুটো ইলেকট্রন, দুটো প্রোটন, ইলেকট্রন প্রোটন। তো এই ক্ষেত্রে দেখা গেল বিকর্ষণ, এই ক্ষেত্রে দেখা গেল বিকর্ষণ, এই ক্ষেত্রে দেখা গেল। তখনই একটা সায়েন্টিস্টরা একটা কনভেনশন জারি করলো, কিরকম? যে ইলেকট্রন আর প্রোটন দুজনের মধ্যে একটা জিনিস সেম আছে কিন্তু বিপরীত ধর্মী আছে। মানে সাপোজ তোমাকে 5 আছে, আমি বললাম 5 কি আছে, প্লাস না মাইনাস? বললাম 5 আছে, কিন্তু তোমার 5টা বাড়তির দিকে ওর 5টা কমতির দিকে, এরকম আমরা জাস্ট কনভেনশন জারি করলাম। তো তখনই বলছি ইলেকট্রন আর প্রোটন প্রত্যেকের একটা পার্টিকুলার ফিক্স জিনিস আছে, সেই জিনিসটা কি আছে তখনও ডিরেক্ট হয়নি। এই যে নাম চার্জ বা আধান, তখনও কিন্তু ডিরেক্ট হয়নি চার্জ কি জিনিস। যেমন gmm/r², এই ফ্যাক্টরে কি মাসটা হলো সেই ফ্যাক্টরটা, যে ফ্যাক্টরটার জন্য কিন্তু আকর্ষণ বলটা ডিপেন্ড করছে। তাহলে এটার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটা? এটার ক্ষেত্রে যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটার নাম হলো চার্জ। তাহলে এই চার্জ ইলেকট্রন আর প্রোটনের ক্ষেত্রে আমরা তখনই ভাবলাম, একটা কনভেনশন দিলাম, ইলেকট্রনের ক্ষেত্রে আমরা নেগেটিভ ব্যবহার করব, আর প্রোটনের ক্ষেত্রে সিম্পলি সেই জিনিসটাকে আমরা পজিটিভই ব্যবহার করব। ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা নেগেটিভ ব্যবহার করি, আর প্রোটনের ক্ষেত্রে এটা যদি ইলেকট্রন হয়, আর ইলেকট্রনের ক্ষেত্রে আমরা যদি নেগেটিভ ব্যবহার করি, আর প্রোটনের ক্ষেত্রে আমরা পজিটিভ ব্যবহার করব। আর একটা জিনিস মাথায় রেখো, কিন্তু এখানে মাইনাস আর প্লাস সাইনটা সম্পূর্ণ কনভেনশন, মানে আমরা কনভেনশন মানে বোঝানোর জন্য, বোঝার জন্য। এটার মানে এমন না যে এর কাছে কিছু কম আছে, এর কাছে কিছু বেশি আছে, দুজনের কাছে চার্জ সেম আছে, দুজনের কাছে চার্জ সেম আছে, জাস্ট একটা কনভেনশন। কারণ দুটো বিপরীত ধর্মী বলে, দুটো বিপরীত ধর্মী। সাপোজ এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, তো এটা পূর্ব দিক কেন বলছি, দিলাম কনভেনশন, এটাকে ইস্ট বলেছি, ওটাকে ওয়েস্ট বলেছি। তো ইস্ট বা ওয়েস্ট এই নামকরণ গুলো যেমন দেওয়া, এটা যেমন প্লাস মাইনাস আমাদের দেওয়া, নট মাইনাস মানে কম আছে, প্লাস মানে বেশি আছে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই যে পার্টিকুলার জিনিসটা যেটা ওই বলটার জন্য দায়ী, সেই জিনিসটাকে বলা হয় চার্জ। চার্জের কোনো বেসিক কোনো ডেফিনেশন নেই, বেসিক ডেফিনেশন হয়ও না। মানে আমরা যদি
একটা পদার্থের প্রপার্টি বলি, ধর্ম বলি, তাহলে সেক্ষেত্রে কি বলি একটা পদার্থের ধর্মের ক্ষেত্রে, যে পদার্থর বেসিক ভর, যদি ভর কি জিনিস, তো পদার্থ যেগুলো নিয়ে গঠিত সেটাই হলো ভর। একটা সুন্দর কংক্রিট ডেফিনেশন হয় না, তেমন এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি পার্টিকুলার কি কারণ, রেসপন্সিবল কে, চার্জ, এই রেসপন্সিবল চার্জ, কারণ এই চার্জ নেই, নিস্তড়িত, নিউট্রন নিস্তড়িত, তার জন্য এখানে কোনো বল নেই, তাহলে যার চার্জ আছে, তাহলে ইলেকট্রন আর প্রোটন দুজনেরই সেম চার্জ আছে কিন্তু বিপরীত ধর্মী, ওই জন্য আমরা ইলেকট্রন প্রোটনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রন বা প্রোটনের চার্জ আমরা কিভাবে লিখি, এর আধানটা কত, আধানই লিখছি, আধান বা চার্জ একই কথা, কখনো ইংরেজি লিখলে তোমরা সেই জিনিসগুলোকে ধরবে, ইংলিশ বাংলা সবই কিন্তু জানতে হবে। 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম, এই যে কুলম ফ্যাক্টর, এটা ইলেকট্রনের আধান, এখানে মাইনাস সাইন বসবে, আর প্লাস নিজে লিখে দিলাম, প্লাসটা কার জন্য বসবে, প্লাস মাইনাস, এটা প্লাস ফর প্রোটন মাইনাস ফর ইলেকট্রন, দুজনের আধানের মানটা, ভ্যালুটা সম প্লাস -5 যদি বলি মড ভ্যালু, অ্যাকচুয়ালি ভ্যালুটা মানটা হচ্ছে 5, বা এক্ষেত্রে 1.6 × 10⁻⁹ কি বললাম, কারণ ভ্যালু সেম আছে কিন্তু প্লাস মাইনাসের জন্য আলাদা। এখান থেকেই কিন্তু পাওয়া গেল যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর এটা হচ্ছে বিষমধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে, বিষমধর্মী পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই যে আধানের কনসেপ্টটা এখান থেকে পাওয়া গেছে, চার্জ আর এই চার্জ কনসেপ্টটা খুব জরুরি। কেন, চার্জ এরপরে আমরা যখন ক্যাপাসিটর পড়বো, ধারকত্ব, তখন খুব কাজে লাগবে। প্লাস যখন কারেন্ট ইলেকট্রিসিটি বলবো, যে ইলেকট্রিসিটি পড়েছি, চার্জই যখন মুভ করে তখনই তো কারেন্ট হয়। তো এটা পরে আমরা আলোচনার মাধ্যমে আসবো। তো আধানের ব্যাপারটা আশা করি বোঝা গেল। এই আধানের এটা একটু করে দিই, এই আধানের একক কি, আধান যখন জানলাম, আধানের একক কুলম, বইয়ে দেখবে বড় বড় করে লেখা থাকবে আধানের একক কুলম, সি হিসেবে বলছি। এই কুলম ব্যাপারটা খুব ভালোভাবে বোঝা গেল না, আধানের একক ভালো করে দিয়ে। আমি একটা জিনিস একটু আগে যেমন দেখলাম, একটা ইলেকট্রনের, আমি একটু উল্টো করে এককটা বললে ভালো করে বুঝতে পারবে। একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ যদি লিখি, চার্জ কত 1.6 × 10⁻⁻27 কুলম, ঠিক আছে। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখলাম, তাহলে এত কুলম হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। তাহলে 1 কুলম মানে কি, 1/1.6 × 10⁻⁻19। তাহলে এই ফ্যাক্টরটা যদি সলভ করি, তাহলে এখানে দেখো 10⁻19 উপরে চলে যাবে, আর 1.6 মোটামুটি এটা বের 6.25, ক্যালকুলেশন এদিক ওদিক হতে পারে, তো অ্যাপ্রক্সিমেট এর উপরে 10⁻18 এতটা ইলেকট্রন। এবার যে উল্টো করে ব্যাপারটা বুঝি, তাহলে বোঝা যাবে 1 কুলম আধান, 1 কুলম আধান মানে হচ্ছে 6.25 × 10⁻18 ইলেকট্রন। মানে সাপোজ একটা জিনিসকে বললাম এর 1 কুলম চার্জ আছে, তার মানে এর মধ্যে, এই পদার্থটার মধ্যে এই নাম্বারটা 6.25 × 10⁻18 ইলেকট্রন বাড়তি আছে। ইলেকট্রনটা হিউজ নাম্বার, এই জন্য অ্যাকচুয়ালি এককটাও খুব বড়, কুলম এককটা খুব বড়। কুলম এককের চেয়ে বড় ছোট একক আমরা ইউজ করব, যেমন কুলম যেমন বড় একক, তেমন মাইক্রো কুলম ব্যবহার করি। মাইক্রো কুলম মানে বুঝতেই পারছো কত, 10⁻⁻6 কুলম, ঠিক আছে। এগুলো আমাদের কার্যত এই মাইক্রো কুলমটা ব্যবহৃত হয়। তো যাই হোক, তাহলে 1 কুলম আধান যদি প্লাস বলি, তা প্লাস বলা মানে কি, ওর মধ্যে এত পরিমাণ ইলেকট্রনের ঘাটতি আছে, আর যদি মাইনাস বলি, ওর মধ্যে 6.8 পরিমাণ ইলেকট্রন এক্সেস আছে, তার জন্যই এই প্লাস আর মাইনাস এই। তাহলে প্লাস যদি 1 কুলম বলি, তাহলে এত ইলেকট্রন, প্লাস 2 কুলম বললে 2 × এই নাম্বারটা, তাহলে বোঝা যাচ্ছে কুলম্বের এককটা। তাহলে এই কুলম্বের একক এবং কুলম্বের, হ্যাঁ এটা কিন্তু এসআই একক, আধানের এককটাই বলি, এটা এসআই একক, ইউনিটটা হচ্ছে এসআই ইউনিট, আর সিজিএস ইউনিটটা হচ্ছে স্ট্যাট কুলম, STAT স্ট্যাট কুলম, COULOMB কুলম। তাহলে এটা হচ্ছে স্ট্যাট কুলম,
আর এটা হচ্ছে কুলম। দুজনের মধ্যে এসআই আর সিজিএস ইউনিটে মানে 1 কুলম ইকুয়াল টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাক কুলম। স্ট্যাক কুলম এভাবে লিখে দাও। আমি যেসব জায়গায় বোর্ডে বক্স করে দেব, যদি এটা ডিজিটও থাকে, কারণ পরীক্ষায় খুব সিম্পলি কোশ্চেন করে দিল, এমসিকিউ কোশ্চেন, যে 1 কুলম ইকুয়াল টু কত স্ট্যাক কুলম। তো এগুলো একটু মাথাতে রাখতে হবে। খুব বেশি এমন না যে আমরা ফিজিক্সে অনেক কিছু মাথায় রাখবো, কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যেমন একটু আগে লিখলাম, এই বিশেষ করে প্রোটনের অত দরকার নেই, ইলেকট্রনের ভর, ঠিক আছে, ইলেকট্রনের ভর কিন্তু খুব ইম্পর্টেন্ট। চার্জ যেটা লিখলাম যে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম ইলেকট্রনের চার্জ। এই কিছু কিছু জিনিস কিন্তু মাথায় রেখে নিতে হবে, পার্মানেন্ট মেমোরিতে আমাদের স্থান পেয়ে যাবে, ঠিক আছে। কেমিস্ট্রি নিয়ে করো, ফিজিক্স নিয়ে করো, এগুলো কিন্তু কাজে লাগবে। তাহলে এই গেল আমাদের আধানের কিছু এককের সম্বন্ধে। এবার আমি আসি সেই গল্পটাতে, যে গল্পটাতে এখান থেকে শেষ হয়েছিল, যে কেন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। তাহলে এবার কিছু কিছু রিজন হয়তো পেয়ে যাবো এটা। এবার এই জিনিসটাতে আসি, তখন প্রথমে যে গল্পটা বলছিলাম যে কারণগুলো কেন এই ইলেকট্রিসিটি ঘর্ষণের ফলে প্রডিউস হলো। সাপোজ এটা একটা কোন একটা এটা কাপড় টাইপের, যদি এটা সিল্কের কাপড় থাকে ভালো, আরো ভালো বোঝা যাবে, বা উল থেকে ভালো। তো এখন যখন রাব করলাম, রাব করার ফলে কি হচ্ছে, এখানে একটা হিট জেনারেশন, সিল্কের কাপড়ে খুব বেশি হিট জেনারেট হয়, তাই না? তো যত হিট জেনারেট হবে, যত তাপশক্তি উৎপাদন হবে ঘর্ষণের ফলে, ঘর্ষণ হচ্ছে সেই প্রক্রিয়া যার ফলে তাপশক্তির উৎপাদন। কোন শক্তি উৎপাদন হলে কি হবে, ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকে, তো ইলেকট্রন সবসময় কি থাকবে, ওখান থেকে বেরিয়ে যাবে। তো সাপোজ এটা যদি আমরা নিউক্লিয়াস ধরি, পজিটিভ থাকে, বাইরে ইলেকট্রন গুলো আছে ঘোরাফেরি করছে, কক্ষপথ আমি একটাই আঁকলাম, তো যেগুলো যত সবচেয়ে বাইরে, আরেকটা আঁকছি, এটা বাইরের কক্ষপথ। তো সাপোজ এই বাইরের কক্ষপথ আগে বেরোবে, তাহলে এই ইলেকট্রনটা টুক করে বেরিয়ে গেল। এই ইলেকট্রনটা যখনই বেরিয়ে গেল, এর পূর্ব বেরিয়ে যাওয়ার আগের অবস্থায় কত এর আধান ছিল, এর পূর্ব অবস্থায় আধান ছিল প্লাস প্লাস ধরলাম 4টে ইলেকট্রন ছিল -40, ডেফিনেটলি 4টে প্রোটন হবে +40, টোটাল আধান হয়েছিল 0। এখন একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখন কত আধান হয়ে আছে, -3। প্রোটন তো ডেফিনেটলি কেউ বের করেনি, প্রোটন নিউক্লিয়াসে থাকে, তো ডেফিনেটলি নিউক্লিয়াসে যাওয়া তো দূরের কথা, আমরা ভিতরের এই ইলেকট্রন গুলোর ভিতরের একদম নিউক্লিয়াসের সবচেয়ে নিকটতম যে কক্ষপথগুলো, সেখান থেকে ইলেকট্রন বের করতে গেলে যথেষ্ট এনার্জি প্রোভাইড করতে হয়। তো সেসব প্রশ্ন আসছে না, +3 -3 +4e একটা ইলেকট্রন হয়, তার টোটাল কি হচ্ছে +e চলে গেল। তাহলে যখনই এর মধ্যে থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, এ কিন্তু আধানগ্রস্ত হয়ে গেল। একটু আগে ছিল নিস্তড়িত, এখন হয়ে গেল ও আধানগ্রস্ত। যেই ও আধানগ্রস্ত হয়ে গেল, তখনই আমি এখানে বললাম পজিটিভলি চার্জড, এর চার্জ হয়ে গেছে, আহিত হয়ে গেছে। এই আহিত যখনই হবে, প্রথমে আহিত হয়ে গেল, তারপরে এইগুলো যখনই আমি আইদার এই ইলেকট্রনটা এখানে এসে পড়লো, তাহলে এটা পজিটিভ হয়ে গেল। এই ছিল এরও এই অবস্থায় ছিল 0 ছিল, এর মধ্যে ধরলাম 6টা ইলেকট্রন ছিল আর 6টা প্রোটন ছিল, টোটাল 0 ছিল। এর মধ্যে একটা ইলেকট্রন এক্সট্রা ধরলাম, আমার যে হাতের যে দণ্ডটা আছে তার মধ্যে 4টে করে ছিল, আর যে এখানে আছে আমার যে হাতে কাপড়টা আছে তার মধ্যে ধরলাম 6টা ইলেকট্রন ছিল আর 6টা প্রোটন ছিল, ঠিক আছে। ইলেকট্রনকে মাইনাস, প্রোটনকে প্লাস মাথায় রাখ। তো কি হলো, টুক করে ইলেকট্রনটা এসে পড়ে গেল, তার 6টার সাথে একটা অ্যাড হয়ে গেল, তাহলে কত হয়ে গেল, তাহলে -7e হয়ে গেল, -7e +6, তাহলে এর আধান কত হলো -e, তাহলে এ হয়ে গেল নেগেটিভ, এ হয়ে গেল পজিটিভ, তখনই অ্যাট্রাকশন হবে। তাহলে কি বললাম, এটা নেগেটিভ, এ পজিটিভ, তাহলে অ্যাট্রাকশন হবে, তখনই একটা ফোর্স জেনারেট হবে। এই তো বিপরীতধর্মী আধান ইলেকট্রন প্রোটনকে এই করে দেয়। হ্যাঁ, অবশ্যই অ্যাট্রাকশন হয়ে যাওয়ার পর দুজনেই আবার নিস্তড়িত হয়ে যাবে, কারণ +e আর -e অ্যাড হয়ে গিয়ে আবার কি হয়ে যাবে। তো এটা একটা কেস। আরেকটা নেক্সট কেস কি, আবেশের ফলে হতে পারে। আবেশটা কি জিনিস, আবেশটা হলো সেই জিনিস, ধরো তোমরা দুই ভাই বা দুই বোন পড়াশোনা করছো, এবার ভাই বোন মিলে পড়াশোনা করছো, খুব ভালো কথা। এবার হঠাৎ একটা দাদার ইচ্ছে হলো যে একটু গেম খেলি। তো ও যেই গেম খেলতে বসলো, মানে ও গেম খেলছে, ভাই কিন্তু তখনও পড়ছে, কিছুক্ষণ পর 5 মিনিট 10 মিনিট করতে করতে ভাইয়ের মনটাও ওই গেমের দিকে আসছে। তাহলে ভাই আস্তে আস্তে কি হচ্ছে, ওই গেমের দিকে পড়ার বইটা আস্তে আস্তে একটা পাতায় কিছুক্ষণ থাকতে থাকতে আস্তে আস্তে পাতাটা মোড়াতে মোড়াতে ওই গেমের মধ্যেই, চল ভাই দাদা আমরা একসাথেই গেমটা খেলি। তাহলে এই যে ঘটনাটা, যে আস্তে 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 ও দাদা কি করলো, ভাইকে নিজের দিকে আবেশিত করে গেল, এই ঘটনাটাই হচ্ছে আবেশ। এই কি করছে, সাপোজ আমি এটা দিয়ে রাব করলাম, ঠিক আছে, একটু আগে বললাম এটা দিয়ে রাব করলাম, তো এখান থেকে ধরলাম ইলেকট্রন বেরিয়ে গেল,
তো ধরলাম এই এখানে ইলেকট্রন পড়লো, তো এটা বাদ দিয়ে দিলাম, ছোট্ট একটা কাগজের টুকরো নিলাম, ওখানে তো নিস্তরিত হয়ে আছে। যখনই ও কাছে গেল, ধরলাম এটা একটা ছোট্ট গোলক দিয়ে বোঝাচ্ছি, যখনই একটা গোলক, এটা পজিটিভলি চার্জ একটা গোলক আছে, পজিটিভ চার্জ কি করে হলাম, ঘর্ষণের ফলে এর মধ্যে থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, পজিটিভ চার্জ হয়ে গেছে। যখনই একটা দণ্ড আমি ধরলাম গোলকটার কাছে, কাছাকাছি টাচ করিনি কিন্তু, এটা কন্ট্যাক্টে নয়, এটা হচ্ছে দূর থেকে সংস্পর্শে ছাড়াই হবে, নিশ্চয়ই একটা ডিস্টেন্সের ব্যাপার আছে, কাছাকাছি যত কাছাকাছি করবো তত তাড়াতাড়ি ভালো হবে। তো তখন ও কি করবো, ক্লাস আছে, ও তখনই বলবে আবেশিত করতে চাইবে, ইন্ডাকশনের মানে আবেশের ইংলিশটা হলো ইন্ডাকশন। তো ও তখনই এটাকে ইনডিউস করতে চাইবে নিজের দিকে। তখন কি করে ইনডিউস হবে, মানে কি নেগেটিভ পজিটিভ কি চাই, একটু আগে দেখলাম ইলেকট্রন ইলেকট্রন ধাক্কা দিতে চাই, ইলেকট্রন চাই প্রোটন, মানে ও চাইছে বিপরীত ধর্মী আধান সৃষ্টি করে। তখন এই পজিটিভটা কি চাইবে, তখন ইলেকট্রন এখানে ইকুইলিব্রিয়াম মানে সব ইউনিফর্মলি আছে, তখন ইলেকট্রন গুলো কি হবে, আস্তে আস্তে এই প্রান্তে জমা হতে শুরু করবে, আর ও অপোজিট প্রান্তে ডেফিনেটলি প্লাস থাকবে। এখানে জটা ধরলাম, এখানে জটা করেছি, তটা প্লাসই তৈরি করতে হবে, কারণ টোটালটা কিন্তু নিস্তরিত আছে। তো এই যে ঘটনাটা ঘটালো পজিটিভ আর নেগেটিভ, তখনই একে অপরের অ্যাট্রাকশন আছে। তাহলে এই আকর্ষণটা হচ্ছে আবেশ। ওই জন্য অনেক সময় বইয়ের লাইনেও দেখতে পায় আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। তাহলে আবেশের ফলে, এই ইন্ডাকশনের ফলে কিন্তু আমরা এই আবেশটা দেখতে পাই। ঠিক আছে, বোঝা গেল? আবেশ খুব ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট আসছি, এই আধান বলাতে, এই আধানের দুটো স্পেশাল প্রপার্টি। কি প্রথম প্রপার্টি হচ্ছে, চার্জ হচ্ছে কোয়ান্টাইজড, চার্জ হচ্ছে কোয়ান্টাইজড। মানে এটা কি, চার্জ আধান কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড কথার অর্থ হচ্ছে এই কখনো কিন্তু ভাঙা ভাঙা থাকবে না, গোটা গোটা থাকবে। কোয়ান্টাইজড মানে গোটা গোটা, গোটা গোটা মানে আমি পুরো বিস্কিটটা একটা কোয়ান্টাইজড, এক একটা বিস্কিট টুকরো করে দিলাম, ভেঙে গেল, তো এইভাবে থাকবে না। থাকবে না এটার কারণ আমরাও বুঝে গেছি, কেন, কারণ একটা আধান কি করে তৈরি হচ্ছে, সাপোজ একটা কোনো পরমাণু পদার্থ নিলাম, তার মধ্যে N1 টা ধরলাম, একটা কোনো পদার্থ নিলাম, তার মধ্যে N1 টা ধরলাম প্রোটন আছে, আর N2 টা ধরলাম ইলেকট্রন আছে। N1 টা প্রোটন, N2 টা ইলেকট্রন আছে। যদি তাই হয়, তাহলে আমরা খুব ভালো করে বুঝে দেবো এই নেট চার্জ কত। কিভাবে বুঝবো, নেট চার্জ কত হবে, N1 ইন্টু E, যেহেতু পজিটিভ, প্লাস নেট চার্জ যদি মাইনাস E ইন্টু N2, তাহলে টোটাল কি বলে N1 মাইনাস N2 ইন্টু E। তাহলে N1 মাইনাস N2 এটা ডেফিনেটলি একটা ইন্টিজার হবে, মানে একটা পূর্ণ সংখ্যা হবে, কারণ কখনো ভাঙা ভাঙা অর্ধেকটা প্রোটন অর্ধেকটা ইলেকট্রন এরকম হয় না। তাহলে ডেফিনেটলি এটা যদি ইন্টিজার হয়, তাহলে সবসময় কোনো আধান আমরা পুরো ইন্টিজারই পাবো, মানে পূর্ণ সংখ্যা। ওই জন্য লেখা হয় কোনো একটা আধানকে বড় হাতের কিউ দিয়ে, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই। প্লাস মাইনাস কেমন, আইদার N2 গ্রেটার দেন N1 হতে পারে, N2 যদি N1 এর থেকে বড় হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর N1 যদি N2 এর থেকে বড় হয় তাহলে প্লাসই থাকবে, মানে ইলেকট্রন বেশি ছিল হয়তো আর কমতি ছিল। তাহলে এই যে ঘটনাটা, এটাকে বলা হয় আধানের কোয়ান্টাইজেশন, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এই। আচ্ছা n ইকুয়াল টু কি, n বিলংস টু ইন্টিজার 0 1 2 3 4, মানে এমন হবে না যে কিউ ইকুয়াল টু 1.5 e আছে, মানে এটা ক্রস 1.5 e হয় না, 3.75 e হয়ে আছে, এটা করা না। তোমাকে যে দুটো ই হতে পারে, 3 ই আছে, 5 ই আছে, 10 ই আছে, এরকম ব্যাপারটা। এটাকে বলা হয় কোয়ান্টাইজড, মানে গোটা গোটা, নট ভাঙা, কোনো ভগ্নাংশে নাই, পূর্ণ সংখ্যায় থাকবে। এটা হচ্ছে আমার আধানের একদম, মানে কি ওই যেমন আমরা বললাম আধান হচ্ছে কোন একটা ম্যাটারের একটা প্রপার্টি। ঠিক আছে, কোনো আধান নিশ্চয়ই থাকতে পারে, কোনো আধান যার মধ্যে এক্সেস ইলেকট্রন আছে সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ, যেটার মধ্যে এক্সেস ইলেকট্রন মানে ইলেকট্রনের ঘাটতি আছে সেটা হচ্ছে পজিটিভলি চার্জ। এইভাবে আধানকে আমরা এই করি। একটা হচ্ছে চার্জ কোয়ান্টাইজড, আর নেক্সট কি, সেম চার্জ কনজার্ভড, মানে সংরক্ষিত, কনজার্ভ সংরক্ষিত, সংরক্ষিত মানে এটা মানে এই যে আমি বললাম এই ইলেকট্রনটা ঘষলাম, একটা ইলেকট্রন ওখানে গিয়ে পড়লো, তার মানে কি
আধানটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যায় না, ঠিক আছে। এবং আমরা উঁচু ক্লাসে বলবো কখনো একটা পার্টিকেল আরেকটা বিভিন্ন পার্টিকেলের রূপে নেয়, ঠিক আছে। এই জিনিসগুলো পড়ে যাবে, তার এটা কখনো ডিস্ট্রয় হয় না, ক্রিয়েট হয় না, এটা শুধু কনভার্ট হয়। যেমন আমরা শক্তির ক্ষেত্রে বলেছিলাম একটা শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কি একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফর্ম হয়, তেমন আধানের ক্ষেত্রে। তাহলে আধানের দুটো খুব মূল্যবান প্রপার্টি, একটা হচ্ছে চার্জ কোয়ান্টাইজড আর হচ্ছে চার্জ কনজার্ভ বা সংরক্ষিত, ঠিক আছে। এবার নেক্সট আসি, এই আধানটা পরিমাপ করবো কি করে, মানে আধানটা আছে কোন জিনিস তড়িৎগ্রস্ত কি তড়িৎগ্রস্ত নয়। কারণ এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি একটা ভালো উদাহরণ তো বলতে ভুলে গেলাম, সবচেয়ে কমন এবং কিছুদিন পর থেকে ভালোভাবে বোঝা যাবে কি, মেঘ না, মানে বিদ্যুৎ চমকানো। তো বিদ্যুৎ চমকানো কি হয়, মেঘে মেঘে ঘর্ষণ লেগে, তার মানে মেঘে মেঘে ঘর্ষণের ফলে কি তৈরি হচ্ছে, সেই ঘর্ষণের ফলে যদি ইলেকট্রিসিটি, সেই ইলেকট্রিসিটিটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলেই তো ওই এনার্জিটাকে তেমন আমরা আমার সুন্দরভাবে কানেক্ট করে আমাদের বাড়িতে লাগাতে পারছি না, কারণ ওটা চলতড়িতে কাজ করবে না, ঠিক আছে। এবার আরেকটা কোয়েশ্চেন আপাতত তোমাদের মধ্যে ছেড়ে দিলাম, যদি কেউ নিজে ভাবতে চায় তাহলে ভিডিওটা পজ করে ভাববে, আমি আনসারটা ডেফিনেটলি দিয়ে দেবো। যে এই যে ঘটনাগুলো বললাম, আমি প্লাস্টিকের নিচ্ছি, কাঁচের ধরনের হচ্ছে, যে মেটাল নিয়ে করি, মানে যদি মেটালে ধাতব যদি চিরুনি নিয়ে যদি করি আমি, তাহলে কি ঘটনাটা ঘটবে একটু ভেবে বলো। যে আমি একটা লোহার চিরুনি নিয়ে মাথা আঁচড়াচ্ছি, বা চিরুনিটা যদি মাথা যদি তেল তেলে হয়, দুটো ক্ষেত্রে কি কি আলাদা আলাদা। যদি ড্রাই হয়, বলেছিলাম ড্রাই মাথাতে বেশি ভালো হবে, কারণ এটা তো খুব তাড়াতাড়ি ভালো করে বোঝা যায়, ড্রাই মাথালে ঘর্ষণ বলটা বেশি হবে, এনার্জি বেশি প্রডিউস হবে। আর যত তেল মাথাতে চুল সুন্দর স্মুথলি চলে যায়, ঘর্ষণটা তত কম হয়। কিন্তু মেটালের ক্ষেত্রে কি সমস্যা হবে, যেটা নন মেটালের ক্ষেত্রে সমস্যাটা কম হবে। কি মেটাল আর নন মেটালের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, মেটাল মানে ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা প্রচুর, এটা একটু লিখে দিচ্ছি। ধাতুর মধ্যে স্পেশাল কি প্রপার্টি থাকে, এর মধ্যে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন অসংখ্য, এবং মুক্ত ইলেকট্রন অসংখ্য এবং বাইরের পক্ষে খুব লুজলি বাউন্ড থাকে, একটু এনার্জি দেই সঙ্গে সঙ্গে পজিটিভলি চার্জ হয়ে যাবে, মানে এরকম একটা ব্যাপার থাকে ধাতুর ক্ষেত্রে। তো ধাতুর কিন্তু এটা স্পেশাল প্রপার্টি। তো কি, যেহেতু যখনই আমি হাতে চিরুনি কাটে লোহার চিরুনি নিয়ে করছি, তখনই কি হবে, ডেফিনেটলি সঙ্গে সঙ্গে চার্জ হয়ে যাবে। কিন্তু আবার ব্যাপারটা কি, যেহেতু ধাতু, ওর মধ্যে একটা ভালো প্রপার্টি, পরিবহন ক্ষমতাটাও ভালো, ধাতুর পরিবহন ক্ষমতা ভালো, এটা জেনে এসেছি। মানে ওর যে ইলেকট্রনটা, সাপোজ এখানে ইলেকট্রনটা এক্সেস বা ঘাটতি তৈরি হয়ে গেল, যদি এক্সেস যদি এসে পৌঁছলো, সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা আমাদের শরীর দিয়ে, আমাদের শরীর আরো ভালো কিন্তু আরেকটা ভালো কিন্তু কন্ডাক্টরের কাজ করে, ভালো করে আমরা সব ভালো খাই, কারণ আমরা যদি ডিরেক্টলি হাতে দিয়ে তৈরি করে, তাহলে আমাদের শরীরে আর্থে চলে গেল, আর্থে সেই এক্সেস ইলেকট্রনটা চলে যায়। এই জন্য কিন্তু এই জন্য ভাষাটাকে বলে আর্থিং করি, আমরা বাড়ি কানেকশনে আর্থিং করি, যখনই আমাদের শক লাগে বা এক্সেস কোথাও দিয়ে লোড তৈরি হয়, বা একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টের থ্রু দিয়ে সেই এক্সেস চার্জটা ফ্লো হয়ে সেই তারের মধ্য দিয়ে মাটিতে চলে যায়, একদম মাটিতে, আর্থিং মানে মাটিতে, তাহলে এক্সেস ইলেকট্রন গুলো বেরিয়ে যায়। তাহলে মেটালের মধ্যে কেন হয় না, যখন যদি প্রশ্ন আসে ভালো করে উত্তরটা দিয়ে দেবো, যে মেটালের মধ্যে কি থাকে, মেটাল খুব ভালো, যেমন মুক্ত ইলেকট্রন সংখ্যা অসংখ্য থাকে, ভালো তড়িৎ গ্রহীয়ঙ্গ, যেই ওর মধ্যে চার্জ প্রডিউস হলো, মানে যেই চার্জ হয়ে গেল, সেই এক্সেস চার্জ, আইদার বাড়তি আর ঘাটতি যে কোনো একটা, সেই যদি ওর মধ্যে ঘাটতি থাকে, ভূমি থেকে ইলেকট্রন এসে ওকে নিউট্রাল করে দিল, আর যদি ওর মধ্যে বাড়তি থাকে তাহলে ওর ইলেকট্রন গুলো গিয়ে মধ্যে। কিন্তু ইনসুলেটর বা ইসের ক্ষেত্রে, যে আমার হাতে যে পেন্সিলটা আছে সেটার ক্ষেত্রে হচ্ছে না কেন, কারণ যেই ঘষছি ইনসুলেটরের মধ্যে সামাওয়ে চার্জ হয়ে গেল, কিন্তু এর মধ্যে পরিবহন ক্ষমতা তো নেই, খুব মিনিমাম থেকে মিনিমাম আছে, তার জন্য এটা কিন্তু হয়ে ওঠে না, ঠিক আছে। তাহলে এই যে টপিকটাতে বলছিলাম সেটাতে আসছি, যে আধান কোন জিনিস আহিত, চার্জের বাংলা হচ্ছে আহিত, চার্জ বা আনচার্জ বুঝবো কি করে, তার জন্য একটা ছোট্ট একটা যন্ত্র আছে, অত ডিটেইলসে পড়তে হবে, জাস্ট একটা কনসেপ্টের জন্য বলছি। এটা হচ্ছে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ বা গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্র, স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্র। তো এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপটা কি, কিছু না, একটা জার, কাঁচের জার নিলাম, কাঁচের জারটা নিয়ে
ঠিক আছে, যেমনই হোক যারা এটা যাই হোক একটু কাঁচের জার নিলাম, এই জারের মুখের এই জায়গাটাতে একটা ধাতব নল টাইপের লাগিয়ে দিলাম, এর ভেতর দিয়ে পাস করে এই নলটা এখানে গেল। শুধু এখানে মাথায় রাখতে হবে দুটো পাতলা পাত দিয়েছি। গোল্ড লিপ মানে সোনার পাতটাই দেওয়া হয়, কারণ সোনা খুব হালকা মানে খুব পাতলা করলেও পাওয়া যায়। সোনাকে যত পারি আমরা ভালোভাবে প্রসারিত রয়েছে, খুব অল্পতেই অনেকটা করে দিতে পারি, খুব পাতলা করে যত হালকা হয় তাতে ভালো বোঝা যায়। এই হচ্ছে একটা যন্ত্রের সেটআপ, কিচ্ছু নেই, কোনো কঠিন কিছু নেই। সাপোজ এখানে একটা আমি পজিটিভলি চার্জ কোনো জিনিস আনলাম, কোনো দণ্ড আনলাম, তো যদি এখানে পজিটিভ চার্জ হয় তোমরা নিজেরাই জানে এখানে কি ঘটনা ঘটবে। যদি টাচ করিয়ে দিই, যদি টাচ করিয়ে দিলে পজিটিভটা এখানে চলে আসবে, আর যদি টাচ না করি তাহলে কি হবে, আবেশ হবে, ঠিক নেগেটিভলি চার্জ হয়ে যাবে। যদি নেগেটিভলি চার্জ হয়, দুজনে যদি নেগেটিভ, এই যদি নেগেটিভ হয়ে যায়, এও যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কি হয়, পরস্পর বিস্ফারিত মানে বিকর্ষণ হবে। তাহলে এটা অনেকটা আরো বিস্ফারিত হয়ে যাবে, মানে আরো জিনিসটা নিজেকে মেলে ধরবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আগে আগে একটা জিনিস প্রথমে একটা পার্টিকুলার খুব সহজভাবে আমি করে দিই। আগে প্রথমে এটাকে টাচ করিয়ে দিলাম, ধরো এখানে একটা চাকতির মতো আছে, মেটালের চাকতি, ডেফিনেটলি মেটালের চাকতি, কারণ মেটাল ভালো পরিবহন করে, ওই জন্য মেটাল লাগানো আছে। টাচ করিয়ে দিলাম, যদি টাচ করি তাহলে পজিটিভ গুলো এখানে চলে আসলো। একটা আমার নোন, আমি জানি এটা পজিটিভ, এখানে টাচ করে নিলাম ফার্স্ট। এবার আমি এটা টেস্ট হচ্ছে না কিন্তু, ঠিক আছে, পজিটিভ টাচ করিয়ে পুরো দুটো বুঝতে পারলাম বিস্ফারিত হয়ে গেছে। নেক্সট যেটা আনবো, এটা জানা নেই ওটা চার্জ কি চার্জ না। সাপোজ এটা দণ্ড আনলাম, এই দণ্ডটা আনার ফলে যদি ও বিস্ফারিত হয়ে গেল বা আরো বেশি বিস্ফারিত হলো, তার মানে কি ডেফিনেটলি পজিটিভলি চার্জ ছিল। যদি নেগেটিভলি চার্জ হতো, যদিও নেগেটিভলি চার্জ হয়, তাহলে কি ঘটনাটা ঘটবে, নেগেটিভটা তো একটা জিনিস আছে, নেগেটিভ মানে ইলেকট্রন, ইলেকট্রন সুন্দরভাবে পরিবহন করতে শুরু করে দেবে। ইলেকট্রন এই দিকে আস্তে 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 ইলেকট্রন তার প্লাস মাইনাসে খেয়ে নেবে, তার মানে আস্তে আস্তে জিনিসটা এরকম থেকে বিস্ফারিত থাকতে থাকতে আস্তে আস্তে অবনমিত হতে থাকবে, আস্তে আস্তে। তাহলে যদি এই বিস্ফারিতটা প্রথমে, তাহলে কি করলাম, স্টেপ 1 যন্ত্রটা আছে, আমি একটা যে কোনো জানা আমার পজিটিভ আছে, পজিটিভ চার্জ দিয়ে আগে আহিত করে দিলাম। আহিত করলে এটা বিস্ফারিত অবস্থায় থেকে গেল, গোল্ড লিপটা এই দুটো পত্রটা বিস্ফারিত হয়ে গেল। নেক্সট এবার আমার যেটা অজানা আছে সেটাকে আমি কাছে টাচ করালাম। যদি এই যে বিস্ফোরণটা, যে এক্সপ্যানশনটা, এটা যদি আরো বেশি এক্সপ্যান্ড হয়ে যায়, নিজেকে আরো যদি মেলে ধরে বা মোটামুটি কম বেশি বোঝা যাচ্ছে যে কমছে না, তাহলে ডেফিনেটলি পজিটিভলি চার্জ। আর যদি ও নেগেটিভলি চার্জ হয়, তাহলে এই বিস্ফোরণটা আস্তে আস্তে কমে যাবে। এ থেকেই বুঝতে পারবো আমরা এটা পজিটিভলি চার্জ বা নেগেটিভলি। এর বেশি ডিটেইলসে আর পুরো কিচ্ছু জানার দরকার নেই, জাস্ট সিম্পল এক্সপেরিমেন্টে কিন্তু আমরা জেনে যাবো, কারণ এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট টপিকে ঢুকতে যাচ্ছি। তাহলে গোল্ড লিপ ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপত্র বীক্ষণ যন্ত্র। একটা ছোট্ট এই নেক্সট টপিকে আসার আগে ইলেকট্রোস্ট্যাশন ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি, কি কি ঘটনা হয় আবেশেরই পরে। ধরলাম এখানে একটা গোলক নিয়েছি, এখানে একটা গোলক নিয়েছি, কিছু কিছু জিনিস, যে সাপোজ আমি এখানে একটা দণ্ড নিয়েছি, এই দণ্ডটা যদি নেগেটিভ হয় তাহলে কি হয়ে যাবে, ভেবে দেখো, এই দুটো গোলক কিন্তু এক সাথে টাচ, যদি টাচ হয়ে থাকে তাহলে দুটো একটাই সংস্থা, যেহেতু দুটো ধাতব গোলক, এই দুটো হচ্ছে ধাতব গোলক, মেটালের কোন স্ফিয়ার নিয়েছি, ধাতব গোলক। ধাতব গোলক যদি থাকে তাহলে দুটো একটাই সংস্থা, তাহলে এই একটা সংস্থায় তখন কি হয়ে যাবে, এই নেগেটিভটার জন্য এখানে যেহেতু ইন্ডাকশনের ফলে এখানে কি সৃষ্টি হয়ে যাবে, পজিটিভ। এখানে যদি মানে অ্যাকচুয়ালি কথাটা জিনিসটা একটা সংস্থা হয়ে গেল, তাহলে ইলেকট্রন গুলো যেহেতু এখান থেকে দূরে সরে যেতে থাকবে, ইলেকট্রন তো ইলেকট্রনকে বিকর্ষণ হবে, দূরে সরে যাবে কোথায়, ইলেকট্রন গুলো এইদিকে জমা হতে থাকবে, তাই তো। এবার যদি ধীরে ধীরে আমি এটা এই জিনিসটাকে সরিয়ে নিতে শুরু করি, তাহলে কি ঘটবে, এটা যদি সরিয়ে নিই, এটা সরিয়ে নিলে বা এখন সরাচ্ছি না, আস্তে আস্তে ধরলাম এটা এখানেই আছে, নেক্সট স্টেপ আমি এখানে করছি, নেক্সট স্টেপ এটা এখানেই আছে, নেক্সট স্টেপে আমি দুটো গোলককে একটু ডিস্টেন্সে সরালাম, দুটো গোলককে সরিয়ে নিই, তাহলে এখনো কিন্তু আমি দেখতে পাবো এখানে পজিটিভলি চার্জ হয়ে আছে আর এখানে নেগেটিভলি চার্জ হয়ে আছে। এবার যদি আমি এই জিনিসটাকে পুরোটাকে সরিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, এবার কিন্তু আর এরকম আনইউনিফর্ম মানে বেস্টনটা কেমন একদিকে বেশি পজিটিভ আছে একদিকে নেগেটিভ বেশি আছে, এরকম একটা
ঠিক অস্বাভাবিকভাবে থাকবে না, ওরা নিজেদের মতো তখন কি হবে, ধরলাম এখানে 4টেই চার্জ আছে, এখানে 4টে ইলেকট্রন আছে, এরকম ভাবে কিছুক্ষণ পরে কি করবে, নিজেদের মতো ওরা ভালোভাবে সজ্জিত হয়ে যাবে, 1টা 2টো 3টে 4টে পুরো গোলক জুড়ে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে যাবে। এখানে নেগেটিভ 1টা 2টো 3টে 4টে এইভাবে কিন্তু কাজ করে ইন্ডাকশনে। টুকটাক প্রবলেমে কম বেশি সলভ যখন করাবো পরবর্তী সেকশনে, ঠিক আছে। আমি একটা জিনিস রিমাইন্ডার দিই তোমাদের যে আমার এই ক্লাসের পরে যখন আমার এক্সট্রা কিছু সেকশন হবে, একটা ইউনিট শেষ হয়ে যাওয়ার বা একটা টপিকের পরে সাব ইউনিটের পরে কিন্তু আমি চেষ্টা করবো প্রবলেমগুলো করার, তোমরা কিন্তু খুব কেয়ারফুলি ফলো করো, ঠিক আছে। নেক্সট আমরা একটা খুব ভাইটাল টপিক, যে নেক্সট টপিকটা এতক্ষণ ধরে যে আকর্ষণ আর বিকর্ষণ বলের কথা বলছি, এই আকর্ষণ আর বিকর্ষণ বলটা কিরূপ বল, মানে কেমন নেচার একটু দেখে নেওয়া যায়। ধরা যাক যে এখানে একটা বিন্দু আধান আছে প্লাস কিউ, এখানে আরেকটা বিন্দু আধান আছে প্লাস, সরি এখানে প্লাস কিউ1 বলছি, এখানে প্লাস কিউ2 বলছি। দুজনের মধ্যে এই দূরত্বটা হচ্ছে আর দূরত্বে আছে। যদি তাই হয় তাহলে দুজনের মধ্যে আকর্ষণ বলটা এফ প্রপোর্শনাল টু দুজনের আধানের গুণফলের সমানুপাতিক আর দুজনের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দুটো আধানের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ইনভার্স স্কয়ার ল অনেকটাই মহাকর্ষের বলের মতো, যেখানে আমরা জি এম এম এখানে বাই আর স্কয়ার, বা এটা জি যদি প্রপোর্শনালিটি টাইম সাইনটা রাখি তাহলে এ প্রপোর্শনাল টু এম এম বাই আর স্কয়ার। একইভাবে কিউ1 কিউ2 বাই আর স্কয়ার অনেকটা সিমিলার, এটা ইনভার্স স্কয়ার ল, এটা ইনভার্স স্কয়ার ল, এটা মহাকর্ষ বলের আর এটা তড়িৎ আকর্ষণ বল, বা এটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্ব বল। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা এখানে আমি কুলম্ব বল হিসেবে বলতে পারি। তো অনেকটাই দেখে বুঝতে পারছি এরকমই। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট চলে আসবে, যদি প্রপোর্শনালিটি সমানুপাতিক সাইনটা যেই তুলে ফেলবো, তাহলে যদি সমানুপাতিক সাইনটা তুলে ফেলি তাহলে ধরলাম একটা কোনো কনস্ট্যান্ট এলো, কনস্ট্যান্টটার নাম সি দিলাম, সি কিউ1 কিউ2 বাই আর স্কয়ার। তো আমার লটা এখানে হলো। এবার এই কনস্ট্যান্টটা প্রথমে এক্সপেরিমেন্টালি কিন্তু জানা যায়নি এক্স্যাক্টলি কি ফ্যাক্টরে আসবে। তো কনস্ট্যান্টটা একটা মান পাওয়া গেছিল, কিরকম যে কিছু কিছু পরিমাণ চার্জ নিয়ে যদি এক্সপেরিমেন্টটা করা যায়, তাই এত নিউটন বল ছিল। তো এই কনস্ট্যান্টটা ব্যাক করে দেয়, এত নিউটন বল দিলে এই চার্জের এই ফ্যাক্টরটা কত হতে পারে। তাই কনস্ট্যান্টটার ভ্যালু ছিল 9 × 10⁹। ইউনিটটা বুঝতে পারছি কি ইউনিট হবে, নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। আর স্কয়ার এদিকে চলে আসবে, এটা নিচে চলে আসবে বলে কুলম্ব টু দি পাওয়ার -2। তো একটা জিনিস দেখা গেল, এই কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু ভ্যারি করছে। কিরকম কি, কোথায় গিয়ে ভ্যারি করছে? যদি দুটো চার্জ ধরলাম, একটা কিউ1 আর কিউ2 চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে, ধরলাম 1 কুলম্ব করে চার্জ নিলাম, এটা মোটামুটি আমি 1 সেন্টিমিটার দূরত্বে রাখলাম বা 1 মিটার দূরত্বে রাখলাম। যদি তাই হয় তাহলে দেখছি যে যদি আমি এক্সপেরিমেন্টে জলে করি এক ভ্যালু, ভ্যাকুমে করি আরেক ভ্যালু, তো বিভিন্ন টাইপের ভ্যালু দিচ্ছে। তাহলে যদি F = C Q1 Q2 বা R স্কয়ার, এই ফর্মুলাটাকে একটু, এই যে সি ফ্যাক্টরটার অ্যাকচুয়ালি এক্সাক্ট ভ্যালু কিসের উপর ডিপেন্ডেন্স, এটা করতে গিয়ে আমাদের প্রুফ হয়েছে যে F = এই সি এর ভ্যালুটা পাওয়া গেছে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এর সি যে ভ্যালুটা পুট করলাম 1/4π একটা নাম্বার, এপসাইলন নট এখানে নট লিখলাম, এটা আমি লিখলাম শূন্য মাধ্যমের কথা বলছি ওই জন্যই, মানে শূন্য মাধ্যম, অনেক সময় বায়ু মাধ্যমকেও শূন্য মাধ্যম ধরে নেওয়া হয়, শূন্য মাধ্যম বা স্ল্যাশ বায়ু মাধ্যম বলে দিচ্ছি। আর এপসাইলন নট জিনিসটা কি? এপসাইলন নট জিনিসটা হচ্ছে ওই মাধ্যমের ভেদন ক্ষমতা বা ভেদ্যতা, এটাকে বলা হয় এপসাইলন নট। শূন্য মাধ্যমের পারমিটিভিটি, শূন্য মাধ্যমের পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা।
তাহলে এপসাইলন নট হচ্ছে এটা। এবার যে কোনো মাধ্যমের ক্ষেত্রে বলবো সেটাকে আমি এপসাইলন নট বলবো না, এপসাইলন বলবো। এপসাইলন নট আমি বোঝাতে চেয়েছি যাতে এটা শূন্য মাধ্যমে, এটা এফ নটই বলছি, শূন্য মাধ্যমের মধ্যে যাবে। এই যে আমার এটা হচ্ছে কমপ্লিট কুলম্বস ল। ঠিক আছে, কুলম্বস ল একটু ডিটেইলসে জানার আগে আমি বলে দিই একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, চার্জ আর মাস, যেমন দুটো তুলনা করছিলাম, চার্জ আর মাসের মধ্যে একটা খুব মানে কন্ট্রাস্ট ঠিক বলবো না, ঠিক মেলে না এই ধর্মটা। কিরকম? যদি মাস স্পিড যদি বাড়ে, মানে ভেলোসিটি যদি বাড়ে, মাসটা কিন্তু ইনক্রিজ করে। কিন্তু স্পিড যদি বাড়ে, মানে স্পিড যদি ইনক্রিজ করে, মাসও কিন্তু ইনক্রিজ করে রিলেটিভিটির তত্ত্ব অনুসারে, পরে জানবো আমরা। কিন্তু ভেলোসিটি যদি ইনক্রিজ করে, চার্জ কিন্তু কিছু হয় না, ইনভ্যারিয়েন্ট হয়। চার্জ কিন্তু কোনো ইনক্রিজ ডিক্রিজ কিছু হয় না। মানে গতির উপর এই আধানের মানে, মানে 1 কুলম্ব চার্জ যদি এখন লাইটের বেগে চলে, ওর চার্জ কিন্তু 1 কুলম্বই থাকবে না, এমন ওর থেকে চার্জ বেরিয়ে যাবে, এরকম কিছু নেই। ঠিক আছে, হ্যাঁ। এখন চার্জ যদি গতিশীল হয় তাহলে কি কি ঘটনা ঘটবে ওটা পরে দেখবো, আমাদের আগামী টপিক গুলোতে দেখতে পাবো। কিন্তু এর কিন্তু কোনো ভরের যেমন বৃদ্ধি হয়, বা ভরের কখনো যেমন হ্রাস হতে পারে, বৃদ্ধি হতে পারে, ভেলোসিটির উপর ডিপেন্ড করে, কিন্তু আধানের কিন্তু হয় না। তো এখানে তাহলে এফ নট ইকুয়াল টু 1/4 এপসাইলন নট, এটা কি পেলাম? এখানে একটা নতুন টার্ম পেলাম আমি, পারমিটিভিটি বা শূন্য মাধ্যমে, সরি পারমিটিভিটি বা তড়িৎভেদ্যতা এপসাইলন নট, যেহেতু শূন্য মাধ্যমে, এখন জল মাধ্যমে দিলে এখানে এপসাইলন দিয়ে দিতাম, এপসাইলন ডাব্লিউ, এপসাইলন অফ ওয়াটার দিতাম। তাহলে এই যে সি এর ভ্যালুটা, এটা সি এর ভ্যালু কিন্তু 1/4 এপসাইলন নট এর ভ্যালু ছিল। তাহলে যদি এপসাইলন নট এর ভ্যালুটা দেখি, তাহলে এই ভ্যালুটা হয়েছে 8.85 ইনটু, এই ভ্যালুটা কিন্তু মনে রাখতে হবে 10 টু দি পাওয়ার -12। এবার এখান থেকে আমি এর মাত্রা নিয়ে, এটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি, ঠিক আছে, কনস্ট্যান্ট ভ্যাক্টর আমি এদিকে নিয়ে আসি, এটা মাত্রা কি হবে? এপসাইলন নট যদি এদিকে চলে আসে, এপসাইলন নট যদি চলে আসে, তাহলে Q1 Q2 থেকে যাচ্ছে, Q1 Q2 বাই আর স্কয়ার, এই ফ্যাক্টরটা থেকে যাচ্ছে, একমাত্র এফ নিচে চলে আসবে, তাই না? এফ আর স্কয়ার, হ্যাঁ। তাহলে যদি তাই হয়, তাহলে এর মাত্রা কি রকম হয়ে যাবে? দেখো, কিউ মানে আধানের মাত্রা কুলম্ব টু দি পাওয়ার কুলম্ব স্কয়ার, আর ফর লেন্থের মাত্রা যদি এটাকে মিটারে করি, ডেফিনেটলি এসআই একক কুলম্ব, তাহলে এটাকে মিটারে, মিটার টু দি পাওয়ার -2, নিউটন টু দি পাওয়ার -1। তাহলে এর মাত্রা কি হয়ে যাবে? কুলম্ব স্কয়ার মিটার টু দি পাওয়ার -2, নিউটন টু দি পাওয়ার -1। তাহলে এপসাইলন নট এর ভ্যালু পেয়ে গেলাম। এপসাইলন নট বলছি কারণ শূন্য মাধ্যমে তো তড়িৎভেদ্যতা আমরা কি করবো। কেন শূন্য মাধ্যমে একটা দরকার হয় আমি দেখছি, শূন্য মাধ্যমে জানা থাকলে আর একটা বিশেষ ফ্যাক্টর জানা থাকলে সেই মাধ্যমে তড়িৎভেদ্যতা আমরা জেনে, তড়িৎদের ভেদন ক্ষমতা। মানে একটা সাপোজ একটা জলে যদি এক্সপেরিমেন্টটা করি, দুটো চার্জ নিয়ে যে আকর্ষণ বলটা দেবে, আমি যদি বায়ুতে করি আকর্ষণ বলটা একদম ডিফারেন্ট দিয়ে, বা অন্য কোনো মিডিয়ামে দিলাম, আমি যদি বাতাসটাও চেঞ্জ করি, কখনো খুব জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়ে গেছে, মানে একদম জলীয় বাষ্পপূর্ণ বাতাসে যে এক্সপেরিমেন্ট করলে যে ভ্যালুটা দেবে, কিন্তু শুষ্ক বায়ুতে সেই ভ্যালুটা দেবে না। এই জন্য কার উপর ডিপেন্ড করে? ভ্যালুটা একমাত্র কিন্তু এই ফ্যাক্টরটার উপর দেবে, এপসাইলন নট। এপসাইলন নটে আসি আর একটু করে ডিটেইলসে, যে এপসাইলন নট কি। ধরা যাক যদি আমি এক্সপেরিমেন্টটা জলে করতাম, তাহলে জলে করলে কি হতো? এফ ডাব্লিউ, আমি ফোর্সটাকে দিলাম এখানে, এফ নট বললাম ভ্যাকুয়ামের জন্য, ঠিক আছে, শূন্য মাধ্যমের জন্য এফ নট বলটার মান। তাহলে এফ ডাব্লিউ, এফ অফ ওয়াটার কত হয়েছে? 1/4 পাই এপসাইলন বা এপসাইলন অফ ডাব্লিউ লিখে দিলাম, Q1 Q2 বাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন যদি দুটোকে ভাগ করি, এফ নট বাই এফ ডাব্লিউ ইকুয়াল টু দেখতে পাচ্ছি আমার এপসাইলন ডাব্লিউ বাই এপসাইলন নট। এই একটা বিশেষ ফ্যাক্টর পেলাম, মানে দুটো বলের যদি অনুপাত করি, মানে জলে এক্সপেরিমেন্টটা করলাম, দুটো আধান নিয়ে দেখলাম এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কত হচ্ছে, আর যদি শূন্য মাধ্যমে যদি এটা করে দুটো আধান নিয়ে যদি আমি দেখি আকর্ষণ ও বিকর্ষণ বল কত হচ্ছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটোর অনুপাত কিন্তু একটা সার্টেন ফ্যাক্টর, মানে দুটোর অনুপাতটা দাঁড়াচ্ছে সেই দুটো মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। কার? শূন্য মাধ্যমের সাপেক্ষে সেই মাধ্যমে, শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে
এটা জলের জায়গায় যে কোনো মাধ্যম হতো, যে কোনো মাধ্যমের, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতার, তড়িৎ ভেদ্যতার যে অনুপাত, মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে এই যে অনুপাত, এটাই হচ্ছে আমাদের নতুন নাম। এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে একটা নাম দিলাম, এটাকে কে, ক্যাপিটাল কে হিসেবে নাম দিলাম। ওটা মিটিয়ে দিচ্ছি। এই ভ্যালুগুলো কিন্তু খুব লাগে আমাদের, বক্স করে দিচ্ছি, মানে এটা মনে থেকে যাবে। এখন এতগুলো এতবার এপসাইলন নটের ভ্যালু বা কখনো পুরোটাই রিপ্লেস করে কনস্ট্যান্ট ভ্যালুটা দিলাম। ম্যাথমেটিক্যালি এটা খুব বেশি লাগে, ওই জন্য মানে মনে রাখা সহজ, 9 × 10⁹ আর এটার ভ্যালু কম বেশি মনে থেকে যাবে। ঠিক আছে, সময় একদিনে তো মনে থাকবে না, মুখস্থ করার কোনো দরকার নেই, দেখতে দেখতে আমাদের মনে থেকে যাবে। ঠিক আছে, তাহলে কে জিনিসটা কি বললাম, যে শূন্য মাধ্যমে, মানে একটা মাধ্যমে তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের সাপেক্ষে কত গুণ, একটা মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আর এটা অলওয়েজ কিন্তু কে এর ভ্যালু কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়। মানে সাপোজ এটা ভ্যালু যত বেশি হবে কে, মানে এখন রিপ্লেস করি এটা দিয়ে, অ্যাকুরেট এটাকে আমি এই মিটিয়ে দিচ্ছি, যে এটাকে তাহলে বোঝাতে সুবিধা হবে, এই লটাও মিটিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটাকে রিপ্লেস করি, যে এফ, যে কোনো একটা মাধ্যমের আকর্ষণ বলটা কত হয়ে যাবে, 1/4πε, সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা Q1 Q2 বা r স্কয়ার। এই এপসাইলন কে আমি এইভাবে কি করব, এপসাইলন ইকুয়াল টু কি ছিল, k ইনটু এপসাইলন নট, লিখতে পারি 1/4π k ইনটু এপসাইলন নট ইকুয়াল টু Q1 Q2 বাই r স্কয়ার। মানে k ফ্যাক্টরটা যেহেতু 1 এর চেয়ে বেশি, যেহেতু k ফ্যাক্টরটা 1 এর চেয়ে বেশি, তাহলে ডেফিনেটলি নিচেরটা যত বড় হতে থাকবে বলটা তত কমতে, মানে যে মাধ্যমে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা এই পরাবৈদ্যুতিক ধ্রুবক যে মাধ্যমে যত বেশি, সে মাধ্যমে এই আকর্ষণ বলটা কম অনুভূতি হবে। আর একটু ডিটেইলসে বলি, সাপোজ যদি আমি একটা যে কোনো এক্সপেরিমেন্ট নিয়ে, যদি যে কোনো চার্জ নিয়ে যদি আমি এই শূন্য মাধ্যমে এই এক্সপেরিমেন্টটা চালাতাম, তাহলে দেখা গেল ফোর্স এসছে আমার 81 নিউটন, বললাম 81 নিউটন ফোর্স এসছে। একই এক্সপেরিমেন্টটা যদি আমি জলে করি, এফ নট শূন্য মাধ্যমে দেখলাম এটার ভ্যালু এসছে 81 নিউটন, একই এক্সপেরিমেন্ট যদি জলে করি, তাহলে এফ ডাব্লিউ ইকুয়াল টু আসবে এই জিনিসটাই 1 নিউটন। এই 1 আর 81 কেন এই ফ্যাক্টরটা এলো, এই যে এই জিনিসটাতে লাগিয়ে দিই, তাহলে লাগিয়ে দিই 81/1 ইকুয়াল টু কে, এটা কার কে বেরোলো, কে ইকুয়াল টু 81, কার বেরোলো, এটা জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক বেরোলো, জলের। তাহলে বাতাসের কত, 1। এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে শূন্য মাধ্যমের জন্য হচ্ছে ইকুয়াল টু, আর গ্রেটার দ্যান হচ্ছে সবার জন্য, গ্রেটার দ্যান থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, পরে দেখবো কার জন্য ইনফিনিটি হয়। তাহলে কে এর মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, মানে 1 হতে পারে বা 1 এর থেকে বেশি হতে পারে। নেক্সট এই বোঝা গেল। তাহলে এই পরাবৈদ্যুতিক, তাহলে আমরা আরেকটু আমি সামারাইজ করেছি জিনিসটাকে, কি বললাম, যে প্রথমে কুলম্বস ফোর্স বললাম, কুলম্বস ফোর্সে কোনটা আমি নট বলছি, নট কিন্তু সবসময় এমন সময় বেশিরভাগ ক্ষেত্রে আমি কিছু না বলে থাকলে নটই লাগাবো, যদি বলে থাকে আমরা এই মাধ্যমে এক্সপেরিমেন্টটা করছি সেক্ষেত্রে আলাদা। তাহলে নটটা যদি ধরি এফ নট ইকুয়াল টু এপসাইলন নট, তাহলে একইভাবে এফ ইকুয়াল টু 1/4π এপসাইলন Q1 Q2 বাই, এপসাইলনটা হচ্ছে মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি, মানে একটা মাধ্যমের মধ্যে দিয়ে কেমন ভাবে তড়িৎটা পাস করে সেটার আমার জানার প্যারামিটার। যে স্বাভাবিক একটা মাধ্যমে, মানে বিভিন্ন মাধ্যমে যে বিভিন্ন আকর্ষণ বল হবে কি ফ্যাক্টরের জন্য, সেটা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর তড়িৎ ভেদ্যতার যে রেশিও, মানে কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমের কত গুণ, আপেক্ষিক করতে গেলে যায়, এটাকে বলা হয় তো পরাবৈদ্যুতিক তড়িৎ ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতাও বলা হয়। এটাকে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা আছে, এটা দুটো নাম আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইংরেজিতে বলা হয়, আর একটা বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। কোথায় লিখে দিই, এখানে মিটিয়ে লিখে দিচ্ছি, এই কে ইকুয়াল টু
এটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বা এখানে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা মানে আপেক্ষিক কেন? শূন্য মাধ্যমে সাপেক্ষে এর কত? শূন্য মাধ্যমে তো এক, স্বাভাবিক ওর যত হবে মানে এক ইনটু এটা মানে তো স্বাভাবিক অত গুণই হবে। যেমন এখানে জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 81, তার মানে কি বোঝা যাচ্ছে? শূন্য মাধ্যমের সাপেক্ষে এর তড়িৎ ভেদ্যতা, জলের তড়িৎ ভেদ্যতা 81 গুণ। তড়িৎ ভেদ্যতা যত বেশি হবে, পারমিটিভিটি যত বেশি হবে, ফোর্সের মান তত কম আছে। ঠিক আছে, গুড, বোঝা গেল তাহলে। নেক্সট আসছি এই কুলম্ব ফোর্স থেকে, মানে তো এই কুলম্ব বলের পরে নেক্সট আসবো কুলম্বের ডেফিনেশন, মানে চার্জের ডেফিনেশন। আধান কিভাবে 1 কুলম্ব জিনিসটা কিভাবে এসেছে তার ডেফিনেশন কিরকম ভাবে? খুব সিম্পলি F ইকুয়াল টু যদি ধরি 1 ডাইন। এবার সিজিএস পদ্ধতিতে কিন্তু এই 1/4 পাই এপসাইলন নট এই যে পুরো ফ্যাক্টরটা এটার ভ্যালু হয়ে যায় 1। তাহলে এখানে এই পুরো কনস্ট্যান্টটা হয়ে গেল 1, এই কনস্ট্যান্টটা হয়ে গেল 1, q1 q2 ইকুয়াল টু আমি q ধরলাম, ডিসটেন্স ধরলাম 1 সেন্টিমিটার। তাহলে কিরকম? যে দুটো চার্জ মানে যদি কোনো দুটো চার্জকে q পরিমাণ দুটো চার্জকে, তাহলে এটা যদি ফর্মুলা লিখি 1 ইকুয়াল টু q স্কয়ার বাই 1, তাহলে q ইকুয়াল টু প্লাস মাইনাস 1, বা আমি এটাতে 1 লিখছি প্লাস মাইনাস 1। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে 1 কুলম্ব হচ্ছে সেই চার্জটা কোন একটা নির্দিষ্ট চার্জকে, সমপরিমাণ যদি চার্জকে, জানি না চার্জটা কত, যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, নির্দিষ্ট চার্জ যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখি, এবং তাদের মধ্যে যদি এক ডাইন বল অনুভূত হয়। কি বললাম? দুটো চার্জকে যদি একজন, সাপোজ যদি এখানে প্লাস কিউ আর প্লাস কিউ রেখি, তাহলে কি হয়? বিকর্ষণ বল। তো বিকর্ষণ বল যদি দুজনের যদি দূরত্ব 1 সেন্টিমিটার দূরত্বে রাখি আর দুজনের মধ্যে যদি এক ডাইন বল অনুভূত হয়, তাহলে যে যত আধানের জন্য এটা হবে সেই আধানকেই বলা হয় আমরা 1 কুলম্ব, q স্কয়ার ইকুয়াল টু 1। এটা হলো কুলম্বের ডেফিনেশন। তাহলে কুলম্বের ডেফিনেশন কি? নির্দিষ্ট যে পরিমাণ চার্জকে, মানে 1 কুলম্ব চার্জেরই কথা বলছি, যে পরিমাণ চার্জকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে তাদের মধ্যে বিকর্ষণ বল, যদি অপোজিট চার্জের আছে তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল এক ডাইন অনুভূত হয়, সেই পার্টিকুলার পরিমাণ চার্জকেই বলা হয় 1 কুলম্ব। 1 কুলম্ব সিজিএস এসআই একক, আর তার সিজিএস একক কি 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব বলেছি। স্ট্যাট কুলম্বকে আবার এটাকে 3 × 10 ইএসইও বলা হয়, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইও বলা হয় 1 কুলম্ব ইকুয়াল। এই রিলেশন গুলো কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে? নেক্সট যখন ম্যাথমেটিক্যালি আসবে, কারণ কুলম্ব অনেক বড় আধান, আমরা দেখেছি 1 কুলম্ব ইকুয়াল টু অনেক পরিমাণ ইলেকট্রনের মানে কারো কাছে বাড়তি আছে, কারো কাছে ঘাটতি আছে, কিন্তু ইএসইউটা কম বেশি ইউজ করি, কারণ ইএসইউটা অনেক মানে এর থেকে তুলনায় অনেক ছোট একক। তাহলে এই 1 কুলম্ব বাড়িয়েছে। নেক্সট তাহলে আসছি বাদ বাকি যে কুলম্ব কুলম্ব বলের কি কি ফিচার্স আছে সেই জিনিসগুলো নেক্সট আসছে। তাহলে কিছু কিছু ফিচার মানে বল, বিভিন্ন বল, এর আগে যেমন পেয়েছিলাম মহাকর্ষ বল, তখন কুলম্ব বল মহাকর্ষ বলের মতো একটা সংরক্ষী বল। সংরক্ষী বল আশা করি ভুলে যাওনি, ক্লাস 11 পড়া আমাদের সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্সেস। সংরক্ষী বল কি? বদ্ধ পথের সমাকল F ডট ds, তখন কাজ হয়ে যাবে 0। এটা হচ্ছে আমার সংরক্ষী বল F, সেই F ইকুয়াল টু q1 q2 বাই r স্কয়ার। যার ক্ষেত্রে লাগবে সেটাই হচ্ছে আমার টোটাল 0 হবে। কার ক্ষেত্রে? সংরক্ষী বলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে 0 হয় না? ঘর্ষণ বলের ক্ষেত্রে, অসংরক্ষী বল। তাহলে সংরক্ষী বলে আরেকটা আমরা উদাহরণ পেলাম, যেমন এর আগে পেয়েছিলাম মহাকর্ষ বল, আরেকটা পেলাম এই তড়িৎ বল, বা এটাকে বলা হয় কুলম্ব বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। নেক্সট কি কুলম্ব বলের? এটা কি? কুলম্ব বলের খুব স্ট্রংগেস্ট ফোর্স, মানে গ্র্যাভিটেশনের থেকে অনেক গুণ বেশি। কিভাবে কম্পেয়ার করবে? সিম্পল ম্যাথমেটিক্স তোমরা নিজেরাও করতে পারো। কিরকম? যদি F ইকুয়াল টু gmm বাই r স্কয়ার, g এর মান জানায়, m দুটো ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বলটা কত হচ্ছে মহাকর্ষীয় বলের ক্ষেত্রে, তাহলে m এর ভর নিলে, মানে ইলেকট্রনের ভর নিলে, প্রোটনের ভর নিলে বাই ডিসটেন্স r স্কয়ার করলে g এর মানটা নিলে একটা মান পেয়ে গেলে, f1 মান পেলে। নেক্সট কি করব? একইভাবে 1/4 পাই এপসাইলন নট করব
ইলেকট্রনের চার্জ নিলাম, জানি প্লাস ই, এটা মাইনাস ই, মানে ই স্কয়ার হয়ে গেল, এটা যদি নেগেটিভ সাইন আসবে বাই আর স্কয়ার করলাম, এটার একটা মান নিলাম f2 পেলাম। তো আমি দেখবো দুটোর যদি মড ভ্যালুটা দেখি, এই দুটোর মড ভ্যালু যদি দেখি, f2 গ্রেটার দ্যান f1, ওই জন্য ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই ফোর্সটা কুলম্ব বলটা খুব স্ট্রং বল। এই বলের রেঞ্জ কত দূর হয়? এই বলের রেঞ্জ, এই বলটা মোটামুটি 10 টু দি পাওয়ার -15 যেটা বললাম, যে নিউক্লিয়াসের এটার থেকে বেশি গ্রেটার, মানে গ্রেটার দ্যান এটা হবে, এখান থেকে শুরু করে এই কত দূর যাবে? ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত কিন্তু যাবে, মানে অসীম দূরত্ব। এই যে নিউক্লিয়াস থেকে জাস্ট নিউক্লিয়াসের রেডিয়াস থেকে ওই সেখান থেকে শুরু, তারপর থেকে শুরু করে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত এই বলটা, এত মানে এত চওড়া পাল্লার। সেখানে আমরা খুব স্বল্প পাল্লার মধ্যে কিন্তু এই মহাকর্ষ বলটা দেখতে পাই না, ঠিক আছে? তাহলে এই দু একটা ফিচার্স বলার পরে নেক্সট যে থার্ড ফিচারটা আছে, যে এটা আমরা নিজেরা প্রুফ করব কিরকম, যে এই কুলম্ব বলটা নিউটনের থার্ড ল অবে করে। নিউটনের থার্ড ল কি বলে? প্রত্যেক ক্রিয়ারই সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো কিভাবে এই করব? নিজেরাও ট্রাই করলে পারবে। কি করবো? আগে এক্স ওয়াই জেড একটা অ্যাক্সিস নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে একটা আধার নিলাম r1 দূরত্বে, একটা আধার নিলাম r1, এখানে r2 দূরত্বে একটা আধার নিলাম r2, একদম সরে যাচ্ছি, সব ভালো করে দেখতে হবে। r2 দূরত্বে একটা আধার নিলাম, এখানে ধরলাম প্লাস q1, এখানে লিখলাম প্লাস q2, দুটো আধার নিলাম, ঠিক আছে? তাহলে আমি এটা মেজার করব কি রকম কি ব্যাপারটা হচ্ছে। তো এখানে সব ভেক্টর সাইনে দিচ্ছি, এখানে সব ভেক্টর, যেহেতু সাইনে ফোর্স আসবে, সব ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট আসবে, সবগুলো এখানে আসবে। তাহলে একটা জিনিস হচ্ছে যে আমার এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে আমার প্রথম চার্জের দূরত্ব হচ্ছে r1, দ্বিতীয় চার্জ হচ্ছে r2। q1 আর q2 এর মধ্যে যে বিকর্ষণ বলটা হবে, সেটা কি? বিকর্ষণ বল মানে কি? শুধু কে কাকে ঠেলছে? দুজন দুজনকেই ঠেলছে, মানে এও বলছে এদিকে, এও বলছে, আর বিকর্ষণ বলটা এ দিচ্ছে একে এইদিকে ঠেলা, আর এই দিচ্ছে ওকে এইদিকে ঠেলা, ঠিক আছে? তাহলে F12 মানে ফোর্স এক নম্বর আধানের উপর কে ফোর্স দিচ্ছে? 2 নম্বর আধান দিচ্ছে, মানে Q1 এর উপর Q2 যে ফোর্সটা দিচ্ছে, সেই ফোর্সটা অনুভূত কে করছে? Q1 করছে। Q1 এর উপর Q2 যে ফোর্সটা দিচ্ছে, এটার নাম দিলাম F12। F12 ইকুয়াল টু কি হয়ে যাবে? 1/4πε0 যেটা আছে সেটা তো থাকলোই, Q1 Q2 বাই 8টা একটু ভেবেচিন্তে লিখতে হবে আমাদের। কিরকম ভাবে লিখবো? এখান থেকে এই ডিসটেন্সটা নিলাম r12, যদি ভেক্টর অ্যাড করি r2 প্লাস r12 ইকুয়াল টু r1, তার মানে r12 ইকুয়াল টু কি হয়ে গেল? r1 মাইনাস r2। ভেক্টর অ্যাডিশন, ভেক্টরের ত্রিভুজ সূত্র, দুটো ভেক্টরের যোগফল তৃতীয় ভেক্টরের সমান ও বিপরীতমুখী, তাই জিনিস করা হলো। তাহলে r1 r2 প্লাস r12 ইকুয়াল টু r1, তাহলে এখান থেকে এইভাবে r12 ইকুয়াল টু r1 প্লাস r2, এটার ভ্যালু পাওয়া গেল। তাহলে আমি কি লিখলাম? r12 মড এর স্কয়ার, কারণ ভেক্টর রাশি বা মড দিয়ে দিলাম। এবার যেহেতু পুরো এটা ভেক্টর সাইন দিলাম, এখানে একটা ভেক্টর সাইন, এই ডিরেকশনটা কোন দিকে হবে? এটা এই দিকে ঠেলছে, তার মানে r12 ডিরেকশনে r12 ক্যাপ ইউনিট ভেক্টর। গুড, বোঝা গেছে? নেক্সট একই ভাবে তাহলে কি বললাম, এক নাম্বার আধানকে 2 নাম্বার আধান ঠেলছে, ঠিক একই ভাবে দেখি 2 নাম্বার আধান কি 1 নাম্বার আধান তো ঠেলছে এই দিকে, এই বরাবর ঠেলছে 2 নাম্বার আধানকে ঠেলছে, আর এই বরাবর 1 নাম্বার আধানকে ঠেলছে 2 নাম্বার আধান। তার মানে Q2 এর উপর যে বলটা হবে কার জন্য? 1 নম্বরের জন্য, F21 ইকুয়াল টু কি হয়ে যাবে? একইভাবে সেম 1/4πε0 Q1 Q2 বাই, এবার ডিসটেন্সটা আমি কেন দেব? এখান থেকে এইভাবে নেব, মানে এই ডিরেকশনে নেব। এটা কি হয়ে যাবে? r, এটা হয়ে যাবে r21, এটা হয়ে যাবে r21। তা আমি একইভাবে ক্যালকুলেশনটা এখানে এরকম করলাম, একইভাবে করে নিই। r1 প্লাস r21 একই দিকে আছে, r1 প্লাস r21 ইকুয়াল টু হচ্ছে r2,
তাহলে r21 যদি বের করতে চাই তাহলে কি লিখবো r2 মাইনাস r1, যদি ভেক্টরে আমি আপেক্ষিক গতির ক্ষেত্রে করা হয়েছিল এই জিনিস এইভাবে, r21 r2 মাইনাস r1, তাহলে r21 আমি এখান থেকে লিখে দিচ্ছি r21 এর স্কয়ার, ডিরেকশন কোনটা এইদিকে r21 এর দিকে, তাহলে r21 ক্যাপ, তাহলে এটা হচ্ছে এই ভেক্টরের ডিরেকশন। ঠিক আছে, একটা জিনিস বুঝতে পারছি, এই যে ক্যাপ বাদ দিয়ে বাকি যে রাশিগুলো আছে, কারণ দেখো r21 বলি আর r12 বলি, এখানে r21 বলি আর r2 বলি, ডিরেকশন তো অপোজিট দিকে বুঝতে পারছি, ভালো কথা, কিন্তু তাদের মড ভ্যালু তো সেম, এখান থেকে এখানে দূরত্ব যে ভ্যালু, এখান থেকে এখানে দূরত্ব একই তো হবে, দুজনে এখান থেকে এখানে নিলে সরণের দিক যদি এইদিকে হয়, এখান থেকে সরণের দিক ওইদিকে, ভেক্টরিক্যালি আলাদা কিন্তু মড ভ্যালু তো সেম, তাহলে মড ভ্যালু সেম হওয়ার জন্য তাহলে এখানে যেহেতু r12 ইকুয়াল টু r21, তার জন্য এই দুটো, এই পুরো জিনিসটা আর এই নিচের এই পুরোটা দুটো সেম ইকুয়াল, তাহলে একমাত্র এই দুটোই পড়ে থাকছে r12 ক্যাপ আর r21 ক্যাপ, তাহলে r12 ক্যাপ আর r21 ক্যাপ এই দুটোকে এখান থেকে আমি দেখবো, r12 মানে হচ্ছে r1 মাইনাস r2 আর r21 মানে r2 মাইনাস r1, তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি r21 ভেক্টরটা ইকুয়াল টু মাইনাস অফ r1 মাইনাস r2, তাই তো, তাহলে এটা লিখতে হবে মাইনাস অফ r12, তাহলে এখান থেকে কি পেলাম যে r1 দুটো ভেক্টর মড ভ্যালু তো সেম, তাহলে মড ভ্যালু এই ভেক্টরকে আমি কি লিখবো, এখান থেকে আমি সরি এদিকে চলে আসছি, r21 ভেক্টরকে লিখবো r21 এর মড ভ্যালু ইনটু r21 এর ক্যাপ ইকুয়াল টু মাইনাস r12 এর মড ভ্যালু r12 এর ক্যাপ, দুটোর মড ভ্যালু সেম, তার মানে দুটো কেটে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে আমার r21 ক্যাপ ইকুয়াল টু মাইনাস r12 ক্যাপ, জাস্ট এই ডেটাটা আমি লিখে নেব, তাহলে এখান থেকে আমি এটা অমিট করে দিচ্ছি, r21 কে r21 এর জায়গায় লিখে দেব, জাস্ট এখানে একটা মাইনাস সাইন বসিয়ে দেব, এখানে ইকুয়াল টু r12, যেহেতু এই দুটো ইকুয়াল ছিল এর সঙ্গে এই দুটো ইকুয়াল হয়ে গেল, তার মানে আমি এখান থেকে এখানে মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাদের যেরকম সুবিধা হচ্ছে সেরকম ভাবে নোট ডাউন করে নেবে, আমার পজ করে লাভ নেই, নিজেরা পজ করবে ভিডিওটা এবং অসুবিধা হলে বারবার করে দেখে জিনিসটাকে ক্লিয়ার করবে। r12 ইকুয়াল টু কি লিখবো, জাস্ট মাইনাস সাইন মাইনাস অফ r21, তাহলে এটা কি আমার নিউটনসের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত, ক্রিয়া এ দিচ্ছে প্রতিক্রিয়া বলেই পাচ্ছে, এ দিচ্ছে r12 ক্রিয়া পাচ্ছে r21 প্রতিক্রিয়া, তার জন্য এটাই কিন্তু নিউটনসের থার্ড ল প্রুফড। এটার পরে আমাদের কয়েকটা কুলম্ব ফোর্স সম্বন্ধে থিওরিটিক্যালি কিছু নেই, নেক্সট হচ্ছে প্রবলেম। তার আগে যে প্রবলেমে যাওয়ার আগে দুটো ছোট্ট কথা বলে দিই, যে এই যে কুলম্ব বলটা আকর্ষণ আর বিকর্ষণ বল বুঝবো, যদি F গ্রেটার দ্যান 0 হয় তাহলে ডেফিনেটলি কি বুঝবো, এটা আকর্ষণ বল। এই কথাটা কিন্তু মাথায় রেখে নেবে, ভবিষ্যতে অনেক কাজে লাগবে, অনেক জায়গাতে, কোয়ান্টাম মেকানিক্স অনেক জায়গাতে এনার্জি কেন নেগেটিভ হয়, আকর্ষণ বল কেন নেগেটিভ হয়, তাহলে আকর্ষণ বলটা যখন গ্রেটার দ্যান 0 হচ্ছে, কারণ গ্রেটার দ্যান 0 হবে যদি এখানে দুটো ইলেকট্রন নিয়ে করো মাইনাস ই ইনটু মাইনাস ই, তাহলে প্লাস হবে, তাহলে আকর্ষণ বল মানে বল যখন গ্রেটার দ্যান 0 হবে ডেফিনেটলি ওটা ওই ছোট ছোট ভুল দিলাম, আকর্ষণ যখন গ্রেটার দ্যান 0 হয়ে যাবে এটা ডেফিনেটলি হয়ে যাবে বিকর্ষণ বল, মানে আইদার ইলেকট্রন ইলেকট্রন প্রোটন প্রোটন, আর F যখন লেস দ্যান 0 হয়ে যাবে তাহলে ডেফিনেটলি প্লাস মাইনাস এর মাইনাসই হয়, তার মানে আইদার ইলেকট্রন, এটা ডেফিনেটলি হয়ে যাবে, এটা হয়ে যাবে আকর্ষণ বল। এই কিছু কিছু জিনিস কিন্তু মাথায় রাখবে, খুব নিজেরা বুঝতে পারছো কেন হচ্ছে, ঠিক আছে, কখনো কখনো F এর মান নেগেটিভে আছে বুঝতে পারছি এটা আকর্ষণ না বিকর্ষণ, খুব ভালোভাবে বুঝতে পারছি নেগেটিভ মানে আকর্ষণ বল, পজিটিভ হয়ে আছে মানে বিকর্ষণ বল, ঠিক আছে। তাহলে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে নেক্সট প্রবলেম এর সাথে কিন্তু আমরা এনকাউন্টার করব, যাদের প্রবলেম ভালো করে আমরা শুরু হচ্ছে, ক্লাস 12 প্রবলেম শুরু হচ্ছে, এখান থেকেই আমাদের যাত্রা শুরু। ভেক্টর যাদের ভালো নেই আরো একটু সময় দাও, ভেক্টরটাকে ভালো করে নাও, ঠিক আছে। আর যখন কোনো জায়গায় যদি ফার্দার বুঝতে অসুবিধা হয় সেই জায়গায় কিন্তু কমেন্ট সেকশনে লিখবে যে আমার স্যার এই জায়গায় আমার বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে কাইন্ডলি আরেকবার বলুন, বিভিন্ন আমি কালেক্ট করে দেখবো কোন ভিডিওটা আমার নেক্সট টাইম